পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সেই সঙ্গে তালিকায় স্থান পেয়েছে আরও কয়েকটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য। এর মধ্যে আছে কিউবার ঐতিহ্যবাহী নাচ রুম্বা, চীনের চান্দ্রবর্ষ পঞ্জিকা, জাপানের ৩৩টি লোক উৎসব আর বেলজিয়ান বিয়ার। স্বাগত রাত ৯টা বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমানিতা, এবং খেলার আনন্দ হতাশার খবর নিয়ে আছি আমি অনুপম দেব। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। সংসদ ভবনের মূল নকশা ঢাকায় সরানো হতে পারে জিয়ার সমাধিসহ নকশা বহির্ভূত স্থাপনা। দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্দোষ দাবি খালেদা জিয়ার, পরের শুনানি হবে ৮ ডিসেম্বর। বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে বাংলাদেশে উবার মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরে। রাজধানীর গুলশানের একটি হোটেলে চলছে মিডিয়া ইউনিটির মত বিনিময় সভা, সরাসরি চলে যাচ্ছে সেখানে। পারবো না কেন? এটা তো হতে পারে না। আমরা আমাদের ছাত্র জীবনে লৌহ মানবদেরকে আমরা পরাজিত করেছি, আমরা যে দুর্দর্শ সেনাবাহিনীকে পরাজিত করেছি। আমরা সেই দেরাদুনের ৭,০০০ ফিট উচ্চ পাহাড়ে আমি এবং হাসানুরা কিনু আমরা একসাথে যুদ্ধের প্রস্তুতি নিয়েছি, ট্রেনিং নিয়েছি। তিনি ছিলেন সিভিল ইন্সপেক্টর। আমাদের যে মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর ক্যাম্পের তিনি ছিলেন চিফ ইন্সট্রাক্টর। সেই চিফ ইন্সট্রাক্টর যদি এখন বলে যে এইটা কঠিন কাজ, তাহলে আমি খুব দুঃখ পাবো। আপনি অনতি বিলম্বে এই সিরিয়াল আপনি ঠিক করবেন। তবে তিনি যে একটা সার্কুলার দিয়েছেন, এটা আপনাদের প্রশংসা করা দরকার। আমি নিজেও দেখেছি, এটা খুব চমৎকার হয়েছে। আর একটা কথা বলি, আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতিবিদদের মধ্যে অনেক মতভেদ আছে, যার জন্য সমস্যা আছে। হ্যাঁ, আমাদের দেশ এখনো আমরা ওই জায়গায় আসতে পারি নাই। মত এবং পথের ভিন্নতা থাকা সত্ত্বেও সামাজিকভাবে যে একটা সম্পর্ক, এইটার আমাদের দেশে ব্যত্যয় আছে আমাদের মধ্যে। কিন্তু আপনারা যে জগতে, এখানে আপনাদের ঐক্যের প্রয়োজন। এখানে কোনো কারণে অনৈক্য সৃষ্টি ঠিক না। এই যে আপনারা এখানে আজকে কিছু কথা বলেছেন, যদিও আপনারা বলেছেন আপনাদের কথা, সেটা আপনাদের ব্যক্তিগত কথা, কিন্তু আমি মনে করি যে জনাব সালমান এফ রহমান, আমি তাকে কয়েকদিন আগে ফোন করেছিলাম। আমি বলেছিলাম যে একটা যে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি, এটা থাকা ঠিক না, আপনার দায়িত্ব নিয়ে এটা একটু নিরসন করে দেন। আমি জনাব আজাদকেও বলেছি, আপনাদের যে অ্যাটকো, এটার নির্বাচন অনেকদিন ধরে হয় না। মোসাদ্দেক ফালু তিনি আমাকে টেলিফোন করে বলেছিলেন যে আমি এটার সভাপতি আর থাকতে চাই না, আমি তাড়াতাড়ি ইলেকশন দেন, নাহলে আমাকে বাদ দিয়ে দেন। উনি নিজেই বোধহয় পদত্যাগ করেছেন। আমার মনে হয় জনাব আজাদ, আপনাকে আমি কনভেনার করেছি, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এটার সদস্য। আমি জনাব মঞ্জুর হাসান বুলবুলকে টেলিফোন করেছিলাম, তাকেও এখানে রাখতে চেয়েছেন, তাকে পাই নাই, যেহেতু তার সম্মতি পাই নাই। যারা আপনারা আছেন, আপনাকে বসে আপনারা প্রথমত নির্বাচনের একটা ব্যবস্থা করেন, দ্বিতীয়ত আপনাদের এই জগতে, এই এরিয়াতে একটা ঐক্য প্রতিষ্ঠিত করেন, যাতে সকলে এক থাকেন। ভুল যারা করেছে, যদি ভুল কেউ করে থাকে বা সেখানে অবশ্যই যেই হোক, সে আমি হই আরেকজন হোক, তাকে সংশোধন হতে হবে। এবং আমার এই মিডিয়া জগতের স্বার্থের বিরুদ্ধে বা আমাদের বাংলাদেশের যে মিডিয়া, তার স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে, সেটা গ্রহণযোগ্য নয়। এবং তাকে এবং আপনারা সকলে মিলে, আমি মনে করি যে, আমি খোলামেলাভাবে বলি যে ভুল ত্রুটি হয়েছে, আমি অপরের সাথেও কথা বলেছি, আপনারা বসবেন, সমাধান হয়ে যাবে। আপনারা যে পয়েন্টটা এখন তুলে ধরেছেন, যেটা দেখালেন, এটা একটা ন্যায্য দাবি আপনাদের। এটা কোনো কথা যে 400 কোটি টাকার বিজ্ঞাপন চলে যাবে এবং তাও সঠিক পথে নয়, এটা হতে পারে না। এবং এর সাথে যদি কারোর কোনো সংশ্লিষ্টতা থাকে,
তাহলে নিশ্চয়ই আপনারা যখন বসবেন তখন এটার সমাধান হয়ে যাবে। এটা আমি আপনাদের কথা দিতে পারি যে এখানে সমাধান হয়ে যাবে। সেজন্য জনাব আজাদ, জনাব সালমানের রহমান, আপনার হয় কি সব জায়গায় যদি একটা ঐক্য থাকে তাহলে আমাদের তো আজকে যে সাংবাদিক জগৎ সেটা দ্বিধা বিভক্ত, আর আমরা তো দ্বিধা বিভক্ত আছি। আপনাদের ছিল এখানে অ্যাড করতে সব আপনারা যে ওনার্স অ্যাসোসিয়েশন, আপনারা তো একই ছিলেন, ঐক্যবদ্ধ। আমি যে কমিটি করেছি সেই কমিটির মধ্যে জনাব সাগর আছেন, জনাব আমাদের ওই যে ইয়ের সময় টেলিভিশনের কোথায় উনি জোবায়ের কিন্তু সেক্রেটারি, উনি কনভেনার। তারপরে বোধ হয় দীপ্ত টেলিভিশনের কাজী সাহেব, তারপর আব্দুল হক সাহেব বোধ আছে নাকি না, ও তাপস, আমি ওখান থেকে আসলাম এখন, যে গান বাংলা টেলিভিশন থেকে আমি অনুষ্ঠান করে আসছি। ওখানে আমি চিফ গেস্ট ছিলাম। 6:30 একটা অনুষ্ঠান হয়েছে যে আপনার স্বাধীনতার 45 বছরের আজকের যে আমাদের যে লাল সবুজের, আজকে ডিসেম্বর মাস 1 তারিখ আমাদের বিজয়ের মাস। জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ভরে স্মরণ করি যে মহান নেতার নেতৃত্বে এই সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি, যিনি জীবন উৎসর্গ করেছিলেন বাংলার জনগণের জন্য। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে যিনি বাংলার ছবি হৃদয় দিয়ে অঙ্কন করেছিলেন, বারবার ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, প্রধানমন্ত্রীকে তুচ্ছ করেছেন। আমরা তাকে মৃত্যুর কাছ থেকে, ফাঁসির মঞ্চ থেকে আন্দোলনের মধ্যে দিয়ে 69-এ আমরা মুক্ত করেছি এবং বাঙালি জাতি কৃতজ্ঞ চিত্তে সরোয়ার উদ্যানে বিশাল জনসমুদ্রে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিল। কেন? কারণ তিনি তার যৌবন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে, ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। সেই নেতা দুটি স্বপ্ন ছিল, একটা বাংলাদেশের স্বাধীনতা, আরেকটি বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলায় রূপান্তরিত করা। তিনি নেই, কিন্তু তার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় নেত্রী, তিনি দক্ষতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে সেই বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজটা সমাপ্ত করার পথে এগিয়ে নিয়ে চলেছেন। জনাব সালমান বলেছে যে আন্তর্জাতিক বিশ্বে আমরা এখন খুবই মর্যাদাশালী। যারা তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিল যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, যারা তুচ্ছ করে বলেছিল যে বাংলাদেশ যদি কোনো দিন অর্থনৈতিক উন্নতি লাভ করে তাহলে পৃথিবীতে কোনো গরিব দেশ থাকবে না, বাংলাদেশ হবে দরিদ্র দেশের মডেল। আর আজকে তারাই বলে বিস্ময়কর উত্থান বাংলাদেশের। কেউ কল্পনা করতে পারে নাই আজকে বাংলাদেশ এই অবস্থানে আসবে। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছি। ইতিমধ্যে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছি। স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হব এবং জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী 2020 সাল আমরা 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দিয়ে বাংলাদেশকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, বাংলাদেশ হবে উন্নয়নের মডেল। আজকে সালমান যদি কিছু উল্লেখ করেছেন যে সামাজিক এবং অর্থনৈতিক সকল ক্ষেত্রে আমরা পাকিস্তান থেকে এগিয়ে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী খুররাম খান, আমি সেদিন নাইরোবিতে আমার সাথে দেখা, আমরা আলাপ করে তিনি আমাকে বলেছেন যে আমাদের এক্সপোর্ট 34, তাদের 21, আমাদের রিজার্ভ 32, তাদের 19, আমাদের রিমিটেন্স 15, তাদের 14, আমাদের বিদ্যুৎ 15,000 মেগাওয়াট, তাদের 14,000 মেগাওয়াট, আমাদের গড় আয়ু 71, তাদের 65, আমাদের মাতৃ মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার তাদের থেকে, সকল দিক থেকে আমরা এগিয়ে। এইখানে আমাদের যে আপনাদের ভূমিকা, এই যে ইলেকট্রনিক মিডিয়ার যে ভূমিকা, এই যে হোলি আর্টিসানের পরে এবং আজকের এই মুহূর্তে, আজকের এই অবস্থায় আমরা খুবই শান্ত চমৎকার একটা পরিবেশে এই মুহূর্তে কানের করা জাতীয় সংসদ ভবনের মূল নকশা যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হয়েছে। স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির এই তথ্য নিশ্চিত করেছেন। 41টি বাক্সে নকশাগুলো এসেছে বলে জানান তিনি। গোলাম নাসির জানান, লুই কানের জাতীয় সংসদ ভবনের নকশাটি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কাইভ থেকে আনা হয়েছে। সেটি এখন জাতীয় সংসদ ভবনে রাখা হয়েছে। শিগগিরই তা সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এছাড়া নকশার একটি কপি স্থাপত্য অধিদপ্তরে এবং আরেকটি আদালতে জমা দেওয়া হবে। মূল নকশা পাওয়ার পর সংসদ ভবন এলাকার নকশা
ভাষা বহির্ভূত স্থাপনা অপসারণ করা হবে বলে এর আগেই জানিয়েছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এর ফলে জিয়াউর রহমানের সমাধি সহ ওই এলাকার বেশ কিছু স্থাপনা সরানো হতে পারে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই মামলায় বৃহস্পতিবার আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করেন তিনি। আগামী ৮ ডিসেম্বর শুনানির পরবর্তী তারিখ দিয়েছে আদালত। দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুপুর ১২টার পরে আদালতে উপস্থিত হন। শুরুতেই সাক্ষীর শপথ নেওয়া ঠিক হয়েছে কিনা সে বিষয়ে প্রায় ঘণ্টাখানেক শুনানি হয়। আদালত এ নিয়ে বিএনপির চেয়ারপারসনের আইনজীবীর আবেদন খারিজ করে দেন। বিচার কাজের শুরুতেই এই মামলায় ৩২ জন সাক্ষীর দেয়া সাক্ষ্যের সারসংক্ষেপ পড়ে শোনানো হয়। এরপর বিচারক খালেদা জিয়ার কাছে জানতে চান তিনি দোষী না নির্দোষ। জবাবে চেয়ারপারসন নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য শুরু করেন। নিজের পক্ষে প্রায় আধা ঘন্টা বক্তব্য তুলে ধরেন তিনি। অসুস্থতা অনুভব করায় আগামী ৮ ডিসেম্বর বাকি বক্তব্য উপস্থাপনের দিন ঠিক করা হয়। বেগম খালেদা জিয়া তার বক্তব্য দেওয়া আরম্ভ করেছেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বলেছেন এই মামলায় যারা সহ আসামি আছে তাদের পক্ষে সাফাই সাক্ষী কিছু দেওয়া হবে, প্রাসঙ্গিক সাফাই সাক্ষী কিছু দেওয়া হবে। তবে দুদকের আইনজীবী বলছেন শপথ নিয়ে আসামিপক্ষ সময়ক্ষেপণ না করলে বৃহস্পতিবারেই খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন শেষ হতো এবং শপথের প্রক্রিয়া মোতাবেক যে কার্যক্রম পরিচালিত হয়েছে তা সঠিক, সুতরাং মামলার কার্যক্রম চলতে অসুবিধা নেই। মাননীয় আদালত বক্তব্য গ্রহণ করেছেন, তাদের আবেদন নামঞ্জুর করেছেন, মামলা চলছে। খালেদা জিয়া আদালতে আসার আগেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুদকের বাদীকে জেরা করে আসামি পক্ষের আইনজীবীরা। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত বাংলাদেশের নিচ্ছে একটা বিরতি। রাত ৯টায় বাংলাদেশ। ৯টা ২০ ফিরলাম রাত ৯টা বাংলাদেশে। মানবিক কারণে কিছু রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হয়েছে, তবে মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফেরত পাঠানো হবে, একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম। এদিকে আজও রোহিঙ্গা শরণার্থীদের ১১টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি। গত কয়েক মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হামলায় ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালিয়েছে রোহিঙ্গা মুসলমানরা। হত্যা ধর্ষণের ঘটনা ভয়াবহ রূপ নেয় রোহিঙ্গারা সমুদ্রপথে পাড়ি দিয়ে ছুটে আসছে বাংলাদেশের টেকনাফ সীমান্তে। মুসলমানদের উপর নির্মম হামলা বন্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। হত্যা ধর্ষণ বন্ধ সহ ৫ দফা দাবি তুলে ধরে মিয়ানমার দূতাবাসে স্মারকলিপি দিয়েছে তারা। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দলের মানববন্ধন থেকে রোহিঙ্গাদের আশ্রয়ের আহ্বান জানানো হয়। নির্দিষ্ট কোথাও আশ্রয় দিয়ে সারা দুনিয়ায় কূটনৈতিক চাপ সৃষ্টি করা দরকার, যাতে করে মায়ানমার তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়, তারা যেন তাদের স্বদেশে প্রত্যাবর্তন করতে পারে। এদিকে মিরপুরে ফায়ার সার্ভিসের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান মানবিক কারণে কিছু রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হচ্ছে। মিয়ানমারের অবস্থা স্বাভাবিক হলে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। মানবিক সাহায্য যেটা প্রয়োজন সেটা আমরা করছি এবং তাদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাকে একটা সুবিধাজনক সময় তাদেরকে তাদের দেশে ফেরত নিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা নেব। গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারেও রোহিঙ্গা শরণার্থীদের ১১টি নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি। এছাড়াও ফেরত পাঠানো হয়েছে আরও ১৯ রোহিঙ্গাকে। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কিন্তু আরো কিছু খবর আছে, তার আগে খেলার খবর জানবো। অনুপম, কি আছে আজকে আপনার? জাহিদ, আমরা বিপিএল একটি খেলা হয়েছে এবং আরেকটি খেলা চলছে একেবারেই শেষ পর্যায়ে। আর প্রধান শিরোনামেও জানিয়ে দিয়েছিলাম যে বিপিএল কে আরো পেশাদারি করার তাগিদ দিয়েছেন হোয়াটমোর, যাতে সেটি আইপিএল এর মানে পৌঁছায় বা অন্যান্য যে খেলাগুলো হয় সেগুলোর মানে পৌঁছায়। তবে সেই খবরগুলো জানার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরে। রাত 9টায় বাংলাদেশ, রাত 9:29 ফিরলাম রাত 9টা বাংলাদেশে। দিনকে দিন জনপ্রিয় হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, তবে এখনো বেশ কিছু জায়গায় উন্নতির সুযোগ দেখছেন টাইগারদের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। তার মতে বিপিএল কে আইপিএল এর মানের নিতে আরো পেশাদারি হতে হবে বিসিবিকে, মাঠে দর্শক টানতে ভেন্যুর সংখ্যা আরো বাড়াতে হবে। টানা 2 ম্যাচ হেরে প্লে অফ কঠিন করে ফেলল রাজশাহী কিংস। বরিশালের দেয়া 162 রানের টার্গেটে 144 রান করে স্যামির দল। 17 রানে ম্যাচ জেতে বরিশাল। 8-এর বেশি আস্কিং রেটে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। নুরুল হাসান ফেরেন দ্রুতই, জরিমানার সাথে ফর্মটাও হারিয়েছেন সাব্বির রহমান। 8 রান করে আউট হয়ে হতাশ করেন কিংস সমর্থকদের। গোপালগঞ্জে শুরু হয়েছে বিপিএল ফুটবলের 18 নম্বর রাউন্ড। প্রথম দিন টিম বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে উত্তর বারিধারা। দাবাড়ুদের প্রশিক্ষণে দেশের 3 গ্র্যান্ড মাস্টারকে কাজে লাগাতে চায় দাবা ফেডারেশন। ফেডারেশনের ডাকে সাড়াও দিয়েছেন নিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। দাবাড়ুদের আন্তর্জাতিক মানের করতে বেশি বেশি ম্যাচ খেলার উপর জোর দিচ্ছেন তারা। 1987 সালে প্রথম গ্র্যান্ড মাস্টার হন নিয়াজ মোর্শেদ, সবশেষ 2008 সালে এনামুল হোসেন রাজীব। গত 3 দশকে গ্র্যান্ড মাস্টারের খেতাব পেয়েছেন মোটে 5 জন। এরপর গ্র্যান্ড মাস্টারের খোঁজ পায়নি দেশের দাবা। দেরিতে হলেও নড়ে চড়ে বসেছে ফেডারেশন, গ্র্যান্ড মাস্টারের সংখ্যা বাড়াতে উদ্যোগী হয়েছে। এজন্য তরুণ দাবাড়ুদের দিকে নজর রাখছে তারা। আর এ কাজে 3 গ্র্যান্ড মাস্টারের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দাবা ফেডারেশন। নতুন আসলে বেশ কিছু আমি ছেলে মেয়ে দেখেছি যারা বেশ উৎসাহী। যেমন কয়েক বছর আগে আমাদের সাব জুনিয়র বা জুনিয়র টুর্নামেন্টে দেখা যেত যে খেলোয়াড় হচ্ছিলই না, কিন্তু এই গত 1-2 বছরে দেখা যাচ্ছে যে বেশ কিছু ছেলে মেয়েরা বেশ উৎসাহ নিয়ে খেলছে। এটা অবশ্যই মানে বেশ আশার কথা। নিয়মিত আয়োজিত হচ্ছে দাবা প্রতিযোগিতা, তবে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সুযোগ বাড়ছে না। এতে আন্তর্জাতিক সার্কিটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না দাবাড়ুরা। ইন্টারন্যাশনাল মাস্টার টুর্নামেন্ট বা গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্ট, এই ধরনের টুর্নামেন্ট অ্যাকচুয়ালি আপনার আয়োজন করতে হবে। তারপরও রেটিং টুর্নামেন্ট যদি খেলা হয়, সেখানে যদি আমাদের বাংলাদেশের টপ প্লেয়াররা খেলে এবং তাদের সঙ্গে কম্পিট করতে পারলে অবশ্যই সেটাও একটা ভালো দিক। যেমন পাশের দেশ ভারতে অনেকগুলো টুর্নামেন্ট আছে, সেখানে পার্টিসিপেট করা যেতে পারে। বিশ্বমঞ্চে এখনও দাবা খেলায় উল্লেখযোগ্য অর্জন নেই বাংলাদেশের, তবে ফেডারেশন দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিলে এক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। খেলাধুলার খবরে আজ এই ছিল আমার কাছে। এখন আরো কিছু খবর জানবো জাহিদ এবং মিতার কাছ থেকে। ধন্যবাদ অনুপম। আরো কিছু খবর আছে মিতা। খবরে চলে যাই। অ্যাপস ভিত্তিক ট্যাক্সি সেবা উবার চালু রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। গণপরিবহন সংকট সমাধানে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তিনি। 22 নভেম্বর ঢাকায় কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্রের মোবাইল অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সার্ভিস উবার। দুদিন পরই বিআরটিএ জানায় নিয়মনীতি না মেনে কার্যক্রম চালাচ্ছে উবার, যা অবৈধ। এর একদিন পরেই সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নিয়ম মেনে চললে উবারের কার্যক্রমে কোনো বাধা আসবে না। আমি এটার বিরুদ্ধে না, কিন্তু এটাকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে, ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে এবং এটাকে লিগ্যাল ফ্রেমের মধ্যে আনতে হবে। বিআরটিএর ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে উবার বন্ধের সমালোচনা শুরু হয়। সার্ভিসটা খুবই ভালো। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, গণপরিবহন সংকট নিরসনে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথমত যে বিআরটিএর সাথে যে সমস্যাটা দেখা দিয়েছিল, আমি সেটা বন্ধ করেছি। আমি তাদের বলেছি এদের সঙ্গে আলাপ আলোচনা করুন, সিস্টেমে নিয়ে আসুন, কিন্তু এদেরকে নিরুৎসাহিত করা ঠিক হবে না। ৭৪টি দেশের 450টি শহরে মোবাইল অ্যাপস ব্যবহার করে উবারের ট্যাক্সি সেবা চলছে। এই সেবার আওতায় যে কোনো গাড়ির মালিক যাত্রী পরিবহন করতে পারেন, পাশাপাশি যাত্রীরাও ইচ্ছেমতো ভাড়া নিতে পারবেন গাড়ি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত ৯টায় বাংলাদেশে শুরু যাচ্ছে আরো একটা বিরতি। ফিরে এসে থাকছে শিল্পকলা একাডেমিতে এশিয়ান চারুকলা প্রদর্শনী শুরু।
অংশ নিচ্ছেন ৫৫ দেশের ২৯১ জন শিল্পী। নয়টা ৪৫-এ ফিরে এলাম রাত ৯টায় বাংলাদেশ। শুরুতেই আপনাদের মতামত আপনাদের কাছে জানতে চেয়েছিলাম বাংলাদেশে উবার এই বিষয়ে। জাহিদ, অনুপম, আমাদের কাছে যে মতামতগুলো এসেছে এর মধ্যে সাইফুল বলছেন বাংলাদেশে উবারকে স্বাগত, তবে এর সুষ্ঠু ব্যবহার হয় যেন সেদিকে নজর রাখতে হবে। রোমানা বলছেন এখন ডিজিটাল বাংলাদেশ, তাই উবার সেবাকে অভিনন্দন জানান। আর সায়েম বলছেন উবার অনুমোদন দেওয়ার আগে এর কার্যক্রম সম্পর্কে পুরোপুরি ধারণা নিতে হবে। মানুষের যাতে স্বচ্ছ ধারণা থাকে সেটা অবশ্যই প্রয়োজন, কারণ এটা যেহেতু অ্যাপ ভিত্তিক, ফলে ওইটার সঙ্গে অধিকাংশ ব্যবহারকারী এটার সঙ্গে পুরোপুরি পরিচিত তারপরেই হবে। মাসুম বলছে উবার সঠিকভাবে কার্যক্রম চালায় কিনা সেটা খেয়াল রাখতে হবে। একটা ওভারসাইট মেকানিজম থাকা খুবই জরুরি, যে এটা ঠিকমতো চলছে কিনা, কারণ অনেক ধরনের সমস্যা পৃথিবীর অনেক দেশেই হয়েছে। এটা যেমন সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে, কিন্তু সেটা আমরা যেহেতু আগে থেকেই জানি, অলরেডি টেস্টেড বিভিন্ন জায়গায়, সেটা আসার দরকার বিষয়গুলি। সৌরভ বলছে উবার যেন সঠিক সেবা দেয় তা নিশ্চিত করতে হবে। ফারহানা বলছে উবারের সেবা আমাদের জীবনকে আরো সহজ করে দিবে। সৌম্য বলছেন বাংলাদেশে উবার সেবা আসায় সড়ক পরিবহন খাত এক ধাপ এগিয়ে গেল। বাবু বলছেন উবারের মতো দেশে ই পরিবহন সেবা খাত চালু করা উচিত। হারুন সরকারকে ধন্যবাদ দিয়েছেন পরিবহন খাতে এই সেবা সঠিক সেবা দেয় কিনা নজর রাখার জন্য। তবে আমার মনে হয় জাহিদ, মানে এখানে যে বিষয়টা উঠে আসেনি দর্শকদের মতামত থেকে, যে উবারকে নিয়ে কিন্তু অনেক ধরনের বিতর্ক আছে। আপনি যেটা বলছিলেন যে অনেক দেশে এটা পরীক্ষিত, অনেক দেশে আবার এটা বিতর্কেরও সৃষ্টি করেছে। যেমন পার্শ্ববর্তী দুইভাবেই পরীক্ষা হয়েছে, যে প্রবলেমগুলিও দেখা গিয়েছে এবং সুবিধাগুলি, এবং সরকারের পক্ষ থেকে বিআরটি এর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, আমরা কিন্তু মানে অন্যান্য দেশে যদি উবারের পরিচালনার জিনিস দেখি, যে যেসব ক্ষেত্রে ওই দেশের বিভিন্ন আইনের সাথে বা বিভিন্ন সামাজিক অবস্থার সাথে সাংঘর্ষিক হয়েছে, উবার কিন্তু নিজের ব্যবস্থাপনাটাও চেঞ্জ করে নিয়েছে ওইভাবে। না, এটা অবশ্যই ট্রায়াল এন্ড এরর ভিত্তিতে এগিয়ে যেতে হবে। তবে এটা বন্ধ করে দেওয়া সমস্যার সমাধান অবশ্যই না, সেটা জানতে হবে। এবং একই সঙ্গে কতগুলি বিষয়, একটা হচ্ছে যে ধরেন যারা ড্রাইভার হিসেবে এখানে রেজিস্টার্ড হবে তাদের তথ্য কতটুকু থাকছে, সেইটা গভর্নমেন্ট অ্যাক্সেসিবল কিনা, নানান ধরনের বিষয়গুলি থাকা দরকার। তা না হলে অপরাধের সঙ্গে জড়িত থাকার একটা সম্ভাবনা। উবার চালু হচ্ছে এই খবর শুনে সবার আগে আমার এই কথাটাই মনে হয়েছিল যে জিনিসটা কতখানি নিরাপদ হবে। হ্যাঁ, এবং নিরাপত্তাটা কিন্তু শুধুমাত্র যে চালকের জন্য বা যাত্রীর জন্য এরকম না, দুই পক্ষেই কিন্তু, দুপক্ষের জন্য। কারণ গাড়ির চালকেরও যেরকম গাড়ি হারানোর একটা আশঙ্কা থেকে যায়, যাত্রীরও কিন্তু আবার ছিনতাই হওয়া বা এই ধরনের যত ধরনের অপহরণ হওয়া, এই ধরনের আশঙ্কার কথা কিন্তু আমরা অনেকের কাছ থেকে। ব্যবহারের দিক থেকে সতর্ক থাকতে হবে, তথ্য থাকতে হবে সবার কাছেই যথেষ্ট, যাতে মানে কোনোভাবে এটার অপব্যবহার না হয়। তবে ঢাকার মতো এরকম একটা, এই যে হাজার হাজার গাড়ি আছে, এগুলির ব্যবহার হলে আমাদের জন্যই ভালো। অন্যান্য খবরে চলে যাব। শুরু হলো দেশের বৃহত্তম চারু আসর, দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী। এবার ৫৫টি দেশের ২৯১ জন শিল্পী অংশ নিয়েছেন এই উৎসবে। জাতীয় নাট্যশালায় প্রদর্শনী উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। চলবে ১ মাস। দেশের সবচেয়ে বড় চিত্রকলা প্রদর্শনী, দেশি বিদেশি শিল্পীদের জন্য উদ্বোধনী আয়োজন হয়ে উঠেছে এক মিলন মেলা। পুরো শিল্পকলা জুড়ে ছড়ানো সব সুষমামণ্ডিত শিল্পকর্ম। যদিও এটির নাম এশিয়ান আর্ট বিয়েনাল, কিন্তু আমরা এখন অংশগ্রহণের ক্ষেত্রে আমরা কিন্তু সেই সীমারেখাটা তুলে দিয়েছি, যার ফলে এশিয়ার বাইরেরও দেশ এবার অংশগ্রহণ করেছে এবং সেই জায়গাটাতে আরও আগামীতে আরও প্রশস্ত হবে, বিস্তৃত হবে বলে আমরা মনে করছি। এবার এই উৎসবের ১৭তম আসর। এবারের প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের ১৪৮ জন শিল্পীর ৫৫৬টি শিল্পকর্ম। বাংলাদেশ ছাড়া ৫৪টি দেশের ১৫০ জন শিল্পীর ২৭৭টি শিল্পকর্ম দেখারও সুযোগ পাবেন দর্শকরা। বাংলাদেশ টুক্ষার একটা ভাব আছে প্রজন্মের কাজে, এটা দারুণ দারুণ। আমি আশাবাদী আগামীতে আর রাজনৈতিক আমাদের অর্থনৈতিক অবস্থা যদি সুস্থ থাকে, আশা রাখা হবে। আমাদের যেটা প্রধানতম অর্জন হয়েছে সেটা হলো বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পের, বিশেষ করে তরুণ প্রজন্মের যে শিল্পীরা, তাদের শিল্পের মান আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। প্রতি বছরের মতো এবারও মনোনীত ৯ শিল্পীকে পুরস্কৃত করা হয়েছে, তার মধ্যে ৮ জন শিল্পী বাংলাদেশের। এই পুরো প্রদর্শনী দেখে মনে হলো এটি বিশ্বের অন্যান্য প্রথম শ্রেণীর প্রদর্শনীর একটি। আমি এবারই প্রথম এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি।
আমি বারবার এই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে চাই। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী। পুরো ডিসেম্বর মাস জুড়ে চলবে এই আসর। পারভিন সুলতানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি স্থান পেয়েছে আরও কয়েকটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য। এর মধ্যে রয়েছে কিউবার ঐতিহ্যবাহী নাচ রুম্বা, চীনের চান্দ্রবর্ষ পঞ্জিকা, জাপানের 33টি লোক উৎসব আর বেলজিয়ান বিয়ার। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। শেষ করব অস্ট্রেলিয়ায় সান্টা ক্লজের সাথে সাজে দৌড় প্রতিযোগিতার কিছু ছবি দেখে। তার আগে বিদায় নেব আমরা। ভালো থাকবেন।